নমস্কার। অরুণ মিত্রের লেখা একটি বই, কবির কথা, কবিদের কথা। এই বই থেকে আমরা তাঁর কবিতার উপর, বাংলা কবিতার উপর এবং অন্যান্য কবিতার উপর এবং কবি সমাজের উপর, কবিদের উপর তাঁর কিছু বক্তব্য, কিছু ভাবনা চিন্তা, কিছু অভিজ্ঞতা তিনি আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন। সেখান থেকে আমরা খানিকটা করে অংশ পড়াশোনা করছি। আজকে আমরা যে অংশটুকু পড়ব সেটুকুর পাঠ শুরু করছি। আসুন। তরুণ লেখকদের, প্রধানত কবিদের বই আমি প্রায়ই পাই। যোগ করলে গ্রন্থ সংখ্যা যথেষ্ট বড় হবে। তরুণরা যে আপনা থেকেই তাদের বই আমাকে পাঠান, তাতে বুঝতে পারি তাঁরা আমাকে বন্ধু মনে করেন। এ আমার এক সৌভাগ্য। নবীনদের কাছ থেকে এই বিশ্বাস এবং সৌহার্দ্য লাভ। কিন্তু এরই সঙ্গে সংশ্লিষ্ট কিছু দুর্ভাগ্যও আমার আছে, যা আমাকে বিষণ্ণ করে। তার মধ্যে প্রধান হলো আমার বাসস্থানের সংকীর্ণতা। আমি ফরাসি কবি আরাগোঁর মতো বৃদ্ধ বয়সে বলতে পারি না, কনিষ্ঠদের সমস্ত বই আমি আমার গ্রন্থাগারে সাজিয়ে রেখেছি, একটাকেও হারিয়ে যেতে দিইনি। একথা কি সে লোক বলতে পারে যার দেড়খানা ঘরে, যেখানে নড়াচড়ার জায়গা বইয়ের জন্য ছাঁটাই করেও সমস্যার সমাধান করা যায় না? কত বই হারায়, নষ্ট হয়, অন্যকে দিয়ে দিতে হয়। একটা ঘটনা তো আজও আমার ঘুমের মধ্যে হানা দেয়। প্রবাস থেকে এই আপন শহরে ফিরে মানুষের থাকার মতো একটু জায়গা পাইনি বলে আমার ফরাসি সাময়িক পত্রের মহার্ঘ সংগ্রহ আমি শের দরে বেচে দিয়েছিলাম। যাক, সে প্রসঙ্গ। আসল হলো নতুন কবিদের সম্বন্ধে আরাগোঁর মনোভাব, যা আমাকে মুগ্ধ করেছিল। তাঁর কথাগুলো আবার স্মরণ করা যাক। সবসময়ই অন্য কবিদের উদ্ভব হচ্ছে এবং কবিতা বিকাশ লাভ করছে। আমি অজ্ঞাতদের সম্বন্ধে বিশ্বাস পোষণ করি। আমি 40 বছরেরও বেশি কাল কবিদের প্রকাশিত সমস্ত বই যা পেয়ে আসছি এবং যার একটা বিশাল পরিমাণ প্রকাশকের অভাবে লেখকদের গাঁটের পয়সায় অতি কষ্টে ছাপানো, সে সমস্ত একটাও আমি হারাইনি কিংবা বিক্রি করিনি। সেসব আমার লাইব্রেরিতে রয়েছে। যাদের নাম কেউ জানে না এমন কবিদের হাজার হাজার বই আমার কাছে রয়েছে। তাদের অনেককে যদি নিকৃষ্ট অথবা বৈশিষ্ট্যহীন কবি বলে মনে করা হয়ে থাকে, তাহলে আমি বলবো কথাটা সত্যি নয়। বস্তুত যে কোনো কাব্যগ্রন্থে এমন একটা স্তবক বা একটা ছত্র বা একটা চিত্রকল্প পাওয়া যাবেই, যা ভালো করে দেখতে জানলে বিশিষ্টতা নিয়ে দেখা দিতে পারে। আরাগোঁর লেখা থেকে এই অংশটুকু উনি উদ্ধৃত করলেন, যেটা তিনি পারেননি তার ঘরে বাসস্থানের মধ্যে স্থানের সংকুলানের অভাবে। এমনকি সেই ফরাসি সাময়িক পত্রের মহামূল্যবান কিছু কাগজও তাকে ওজন দরে বিক্রি করে দিতে হয়েছিল। সেখানে তিনি তার সংগৃহীত এবং প্রাপ্ত সমস্ত বইকে ঘরে রাখতে পারেননি বাধ্য হয়েই। অথচ আরাগোঁর সেই সামর্থ্য ছিল এবং তিনি রেখেছেন। এবং তিনি এই সমস্ত অখ্যাত কবিদের কবিতার বইগুলিকে কিভাবে সম্মান করতেন, সেই উক্তিটি, সেই মনোভাবটি তিনি এখানে আমাদের জন্য তুলে ধরলেন। আরাগোঁর শেষ জীবনের ইচ্ছে ছিল অপরিচিত কবিদের এক রচনা সংকলন তিনি প্রকাশ করবেন, কিন্তু তিনি তা করে যেতে পারেননি। ফ্রান্সে যা হয়নি, এখানে কি তা হতে পারে? পরিচিতরাই যেখানে গ্রন্থ প্রকাশ করতে বিপর্যস্ত হন, সেখানে অপরিচিতরা ভিড়বেন কি করে?
না, কথাটা বোধহয় ভুলই বলা হলো। গ্রন্থ মনোনয়নের ও প্রকাশের যেরকম তালিকা মাঝে মাঝে দেখি, তাতে মনে হয় এখানে সবই সম্ভব। আমি কামনা করি অপরিচিতরা পরিচয় আসুন, এবং আশা করি এমন কোনো সুপরিচিত কবি এ কাজের ভার নেবেন, যিনি ব্যক্তি হিসাবে দুর্দণ্ড প্রতাপ এবং প্রকাশনায় যার অঙ্গুলি হেলন রাজনির্দেশের সমতুল্য। ইতিমধ্যে আমি বন্ধুত্ব সূত্রে তরুণদের বলবো, তাঁরা যেন পরিচয় অপরিচয়ের রহস্য নিয়ে মাথা না ঘামান, সৃষ্টির ক্ষেত্রে নিজের ব্যক্তিত্বকে অটলভাবে প্রতিষ্ঠা করার কাজকেই যেন মুখ্য বলে মানেন। এরপর অরুণ মিত্র লিখছেন, শুধু যে বইয়ের জন্য জায়গা করা আমার পক্ষে কঠিন তাই নয়, পত্রপত্রিকাকে ছাতের নিচে আশ্রয় দেওয়াও আমার এক সমস্যা। প্রচুর পত্রিকা আমি পেয়ে থাকি, তাদের সব সংখ্যা পরপর সাজিয়ে রাখতে আমার ইচ্ছা হয়, কিন্তু রাখবো কোথায়? সুতরাং ক্ষয়ক্ষতি ক্রমাগত আমাকে মেনে নিতে হয়। এই প্রকাশনার বৃহৎ অংশটা তারুণ্যের সঙ্গে সম্পৃক্ত। আমি বলছি সেই সব পত্রিকার কথা, চলতি ইংরেজি জবানিতে যাদের বলা হয় লিটল ম্যাগ, অর্থাৎ ক্ষুদ্র পত্রিকা। শরীরদৃশ্যে তারা লিটল বলে, কিন্তু হৃদয় বলে রীতিমতো বিগ। যে আর্থিক ঝুঁকি ও পরিশ্রম এইসব কবিতা পত্রিকা প্রকাশের পেছনে থাকে, তাকে আপেক্ষিকভাবে ক্ষুদ্র কিছুতেই বলা চলে না। কিন্তু এদের অস্তিত্ব সাধারণত দীর্ঘস্থায়ী হয় না, হবার কথা নয়। কেননা এক ভাসমান সাহিত্যকর্মী সম্প্রদায় এদের পরিচালক। এরা ছাত্রাবস্থায় অথবা তরুণ বয়সে সাহিত্য আবেগে উদ্দীপ্ত হয়ে পত্রিকা স্থাপন করেন, প্রধানত কবিতা সম্পর্কিত, এবং তার পরিচালনার জন্য দিনের পর দিন শারীরিক, মানসিক, আর্থিক চাপের মধ্য দিয়ে চলতে থাকেন। কিন্তু বয়স তো বেড়ে চলে, ছাত্রজীবন অচিরে সমাপ্ত হয়, জীবিকার দায় এবং অন্যান্য সাংসারিক দায়িত্ব প্রবল হয়ে ওঠে। সুতরাং অনেকেই রণে ভঙ্গ দিতে বাধ্য হন। অবশ্য কিছু অনতি তরুণ হাল ছাড়েন না, অন্য কাজে নিযুক্ত হয়েও কোনোক্রমে পত্রিকা টিকিয়ে রাখেন। তবে সব ক্ষুদ্র পত্রিকাকে এই একটি শ্রেণীতে ফেলা যায় না। একটা অংশ আছে যারা চরিত্রে ক্ষুদ্র বৃহতের মাঝামাঝি। তারা রচনার সংগ্রহ প্রকাশনে লেখক নাম দিয়ে ততটা ব্যাপৃত হয় না যতটা হয় লেখন বৈশিষ্ট্য নিয়ে। অথচ সেই সঙ্গে তারা আর্থিকভাবে স্বনির্ভর হবার ব্যবস্থা করে বিজ্ঞাপন, গ্রাহক ইত্যাদি বাণিজ্যিক বিষয়ে মনোযোগী হয়। এর ফলে তাদের কোনোটির বেশ আর্থিক উপার্জন হয়। সুতরাং আইনগতভাবে যারা এসব পত্রিকার স্বত্বাধিকারী, তাদের ব্যক্তিগত অর্থাগম হয়। তবু প্রধানভাবে এইসব পত্রিকার তারুণ্য এবং প্রথা ভাঙা চিন্তার একটা প্রতিফলন হয় বলে সাহিত্যের অগ্রগমনে এদের এক বিশেষ ভূমিকা আছে। তবে সাহিত্যের বিশিষ্ট প্রবণতা ও পরিবর্তনের হদিশ স্পষ্টভাবে পাওয়া যায় সেই সব ক্ষুদ্র পত্রিকা থেকে, যাদের অস্তিত্বে নিশ্চয়তা বলে কিছু নেই, যাদের বাঁচিয়ে রাখার জন্য এক দল তরুণ লেখক ও কর্মী অশেষ ক্লেশ সহ্য করেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। কেননা ওই ব্যর্থতার খাদ ধরেই সাহিত্য ভাবনার স্রোত প্রবাহিত থাকে। সমস্ত লিটল ম্যাগাজিনকে পরিণাম সম্বন্ধে ভ্রুক্ষেপহীন আদর্শপন্থী রূপে গণ্য করতে পারলে অবশ্য খুব ভালো হতো, কিন্তু তা সম্ভব নয়, কারণ এক ধরনের স্বার্থান্বেষ লক্ষ্য করা যায় কারো কারো আচরণে। এই শ্রেণীর পত্রিকার পরিচালকরা নিজেদের কিছু খ্যাতি বা অন্য কোনো সুবিধের ব্যবস্থা করার চেষ্টায় থাকেন। সুতরাং সাহিত্যের নামে সাহিত্য জগতের খ্যাতিমান ও ক্ষমতাবানদের মনোরঞ্জনে তাদের পত্রিকা ব্যবহার করেন, যার ফলে একটা গতানুগতিক চিন্তা ও চালচলনের ছাপ পড়ে এসব কাগজের ওপর। এইসব অযোগ্যকে ধর্তব্যের মধ্যে না এনে আমি অভিনন্দন জানাবো সেই সব ক্ষুদ্র পত্রিকাকে যারা অঙ্গীকৃত আদর্শে অবিচল থাকে।
কোনো সংযোগ সংস্পর্শ যাদের নিজস্ব মত ও পথ থেকে বিচ্যুত করতে পারে না। পরিচালকদের সমস্ত ক্লেশ ও পরিশ্রম সত্ত্বেও যদি তারা টিকে থাকতে না পারে, তাহলে সাহিত্যের সংগ্রাম ক্ষেত্রে শহীদের সম্মান তাদের প্রাপ্য। তাদের অকাল মৃত্যু সাহিত্য জগতে নতুন যুগের ভিত্তি নির্মাণ করে। গুরুগম্ভীর কথা তো অনেক হলো, এবার একটু হালকা কথায় যাওয়া যায় নিশ্চয়। কবিরা কবিদের সম্বন্ধে কি ভাবেন এবং কি ভাবেন অকবিরা? এক ধরনের ধারণা আছে যা বেশ গল্প করার মতো। সেই কথাই বলি, হয়তো অন্যদেরও এমন অভিজ্ঞতা হয়ে থাকবে। আর এক রাজ্যের এক শহরে বাঙালি বাসিন্দাদের মধ্যে সাহিত্যের উদ্যম ছিল। সেখানকার সাহিত্য সংঘে আমার পরিচয় হয়েছিল সেই কবির সঙ্গে। ধরা যাক তার নাম নন্দলাল পালিত। প্রবল কবিত্ব শক্তি ছিল তার। অনেক অধিবেশনেই তিনি কবিতা করতেন। শুনে মনে হতো দশকক্ষণ ছাড় শতকেরও তিনি পরোয়া করেন না। 20 শতক আর 19 শতক তার কাছে সমান। তা পালিত মহাশয়ের সঙ্গে একদিন সকালে রাস্তায় আমার দেখা। আমি তখন থলি হাতে বাজারে চলেছি। আমাকে দেখে তিনি বললেন, আমাদের কি মুশকিল বলুন তো? আমি বোকার মতো জিজ্ঞেস করলাম, হ্যাঁ কাদের, কিসের মুশকিল? জবাবে তিনি আর একটু স্পষ্ট হলেন, এই কবিদের আর কি। এবার তিনি কথাটা পরিষ্কার করলেন, এই যে বাজারে যেতে হয়। আমি তখন অত্যন্ত হতাশভাবে বলেছিলাম, কিন্তু কবিদের খেতে হয় যে। এক সাহিত্য অধিবেশনের কথা বলি, যেখানে নন্দলালবাবু ছিলেন এবং আমিও। সবাই না গেলে পাছে আমাকে দাম্ভিক ভাবা হয়, সেই ভয়ে আমার যাওয়া। কবিতা আমরা দুজনেই পড়লাম। সভাপতি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় উদার হৃদয় এক অবসরপ্রাপ্ত বিচারক। সবার উপসংহারে তার ভাষণে তিনি পালিত মহাশয়ের উচ্ছ্বসিত প্রশংসা করলেন। অতঃপর আমার প্রসঙ্গে এসে আমার কবিতারও খুব তারিফ করলেন। তারপর একটু থেমে বললেন, অবশ্যই আমি কিছুই বুঝতে পারিনি। তারপর আবার একটু থেমে বললেন, বোঝা কি অত সহজ রে বাপু? এর পেছনে অরুণবাবু কত রাত কত দিন ব্যয় করেছেন, আর আমি এলুম, শুনলুম আর বুঝে গেলুম, তাই কি কখনো হয়? তার কথা শুনে আমার ভিড়মি লাগে আর কি। কিন্তু এসব কথা কি নেহাত মজার কথা? আমার বিশ্বাস কবি অকবির এই মনোভাব কবিতা সম্বন্ধে খুব উঁচু এক ধারণারই ইঙ্গিত দেয়। তবে অত উচ্চতা আমার ভীষণ অস্বস্তি ঘটায়। আমি তো ঘাস, মাটি, জল আর মানুষের সঙ্গে কবিতাকে জড়িয়ে নিতে চাই। অন্য ভাষা থেকে কবিতা অনুবাদ করার এক বিশেষ যোগ্যতা যে তাদের আছে, এই দাবি কবিরা করতে পারেন দুই কারণে। প্রথমত, অন্য পাঠকদের চেয়ে তারা কবিতা বা তার বৈশিষ্ট্য সম্বন্ধে বেশি আগ্রহী। দ্বিতীয়ত, রচনার ব্যাপারে তাঁরা অন্যদের চেয়ে বেশি অভিজ্ঞ। প্রত্যেক শিল্পেরই বিশেষ টেকনিক আছে। কবিতা শিল্পেরও নতুন প্রতিভা, নতুন কিছু উদ্ভাবন করলেও মৌলিক বা প্রারম্ভিক কিছু আছে যা আয়ত্ত করতে হয়, যেমন চিত্রাঙ্কনে এবং সঙ্গীতে। অবশ্যই এ দুয়ের সঙ্গে এক বিষয়ে কবিতার অলঙ্ঘ পার্থক্য। কবিতা গুরুমুখী বিদ্যা নয়। কারো কাছ থেকে সরাসরি শেখবার প্রশ্ন নেই। যে কবি যে নিজেই নিজেকে শেখায়, তার স্বাভাবিক প্রবণতাকে সম্বল করে। কিন্তু এই যোগ্যতার কথা শেষ হলেই আসল সমস্যাটা শুরু হয়। অনুবাদ পদ্ধতি বা অনুবাদ নীতি কি হবে? সৃজনের দাবি যদি করা হয়, তাহলে বলবো অনুবাদক এক শিল্পবোধ সম্পন্ন দক্ষ কারিগর মাত্র। পরিকল্পনা ও নির্দেশনা লেখকের। অনুবাদে কবিতার মূর্তি রচনায় লেখকের নিদর্শন যদি অগ্রাহ্য করা হয়, তাহলে অনুবাদের কোনো সার্থকতা কি থাকে আর? একথা যারা মানেন না, তাদের অনুবাদ পড়তে চমৎকার লাগে, মনে হয় মৌলিক রচনা। এমন মৌলিক যে তার ভেতর দিয়ে লেখককে আর দেখতে পাওয়া যায় না।
অনেক ক্ষেত্রে খ্যাতিমান অনুবাদকের বিশিষ্ট চেহারাটাই ফুটে ওঠে কবিকে ছাপিয়ে। কিন্তু অনুবাদ পড়তে গিয়ে আমরা তো অনুবাদকে চাই না, দেখতে চাই সেই কবিকে। তাঁর শব্দ ব্যবহার, তার ছন্দের চলন, তার বক্তব্য প্রকাশের ধরন, এগুলো তো আমাদের জানা দরকার। নইলে কি করে পাবো তার আন্দাজ? কবিতার অনুবাদ যদি অসম্ভবের কবল থেকে ছিনিয়ে কোনো ক্রমে সম্ভবের এলাকায় আনাও যায়, তবুও সেই প্রক্রিয়ায় তার অনেকখানি হারিয়ে যায়। এই হারিয়ে যাওয়া খানিকটা ঠেকাতে হলে ওপরের ওই বিষয়গুলো অবশ্য স্মর্তব্য। তাতে হয়তো অনুবাদ কবিতার চেহারা আর বাঙালি থাকবে না। তাতে কি, আমরা তো বাঙালি আদল দেখতে সে কবিতা পড়ছি না, পড়ছে বিদেশি আদলটা কেমন তা দেখবার জন্যে। শব্দে, ছন্দে এবং ভঙ্গিতে একটা সাদৃশ্য আনার চেষ্টা একান্ত প্রয়োজন মনে করি। কোনো কবি যদি অনুবাদ হাতে নিয়ে নিজের এবং স্বদেশের বৈশিষ্ট্য তুলে ধরেন, তাহলে বলবো কবির বদলে ভাষাসম্পন্ন কোনো অকবি অনুবাদও কি ভালো। কবিতার সৃজন হয় কিভাবে? আমার ধারণার কথা ব্যাখ্যা করি। আমার সময়ে পৃথিবী আর মানুষের সংস্পর্শ রয়েছে আমার সত্তা। এই সংস্পর্শ কবি মনে কথা বলবার ইচ্ছে জাগিয়ে দেয়। যে কথা সে বলতে চায় তা সে তার অবলোকন ও অনুভূতির পথে। জগৎ ও সৃজনের মধ্যে এমন অব্যবহিত সম্পর্কে সাহিত্যের আর কোনো ক্ষেত্রে নেই। অতএব আমি আমার কালের মানুষ এবং মানব জীবনের সঙ্গে না জড়িয়ে কবিতাকে ভাবতে পারি না। সহ অনুভূতি তার ভিত্তি। সুতরাং কবিতায় বুদ্ধিকে প্রধান করতে বা দেখতে আমি নারাজ। শব্দ সর্বস্বতা ওই কারণে আমাকে বিমুখ করে। ফরাসিতে যাকে বলে লা পয়েজি পেয়ার, বা সাধারণভাবে সাহিত্যে যাকে বলা হয় আর্ট পর আই আর্ট, যা নিয়ে অনেক হইচই পশ্চিমে হয়েছে, প্রত্যাশিতভাবে এখানেও কিছু, তা আমার কাছে গ্রাহ্য নয়। নিজের কোনো কবিতা সম্বন্ধে বলতে গেলে মুশকিলে পড়তে হয়। যেহেতু কোনো এক বিশেষ সময়ে এক বিশেষ কবিতার উন্মেষ পূর্ব পরিকল্পনার বিষয় নয়, তা এক সামগ্রিক মনোভাবের পরিমণ্ডলের সামগ্রিক আবেগ ও অনুভবের, অথবা কোনো উপলব্ধির অনুভবের উৎসারণ। সেই জন্যে লেখকের ব্যাখ্যান অনেক সময় এর উত্তর পরিকল্পনা হয়ে দাঁড়ায়। যাই হোক, তোমার মূর্তি আমি কবিতার জন্ম ও রূপায়ণে কী ধরনের মানসিক গরজ কাজ করেছিল তা বলার চেষ্টা করা যাক। এই কবিতায় আদ্যন্ত রয়েছে গড়া আর ভাঙার কথা, এবং ভাঙাতেই শেষ নয়, আবার গড়া, আবার ভাঙা, আবার গড়া, এইরকম। সাধারণভাবে জীবনের অবিরাম প্রবাহমানতা এবং নিত্য পরিবর্তনশীলতা এর পরিপ্রেক্ষিত বলে ধরে নেওয়া যায়। কিন্তু একটা বিশেষ সময়ে তার অনুভূতি এক তীব্র রূপ নিয়েছিল আমার চেতনায়, আমার বাঁচার মুহূর্তগুলোকে জড়িয়ে নিয়ে। যে বাঁচার আধার এই প্রাত্যহিক জগৎ। কিছু কিছু শব্দে তার আভাস আছে। কোনো অনরস্থায়িত্বকে আমার মন যে বিন্দুমাত্র আমল দিতে নারাজ, এমন মনোভাব যেন এক বিদ্রোহ হিসেবে দেখা দিয়েছে এখানে। এই তীব্রতা ও অস্থির সম্মুখ গতি কবিতার এক প্রকাশভঙ্গিতেও প্রতিফলিত। গদ্য বাক্য ভেঙে চুরে গিয়েছে, এসেছে রচনায় এক ঊর্ধ্বশ্বাস শব্দ পরম্পরা। আমি অবশ্য মনে করি এতে কোনো দুর্বোধ্যতার সৃষ্টি হয়নি, বরং আমার বক্তব্য বোধহয় আরও প্রখর হয়েছে। এ কবিতার বিষয়ে এই তো আমার ধারণা, জানি না পাঠকদের কাছে কতখানি গ্রাহ্য। তো এই ছিল আজকের অংশটির পাঠ পর্ব। মূলত এখানে তিনি লিটল ম্যাগাজিন বা ছোট পত্রিকাকে গুরুত্ব দিয়েই এই অংশটি রচনা করেছেন এবং আনুষঙ্গিক দু একটি কথা বলেছেন। কবির কথা, কবিদের কথা, এই মূল প্রবন্ধটি আমরা এতদিন ধরে পাঠ করে পড়াশোনা করলাম
এই প্রবন্ধটি, এই বৃহৎ প্রবন্ধটি হচ্ছে কত পাতার আপনাদের বলছি। প্রবন্ধটি হচ্ছে 52 থেকে 8 বাদ দিলে হবে গিয়ে আপনার 44 পাতা। 44 পাতার একটা দীর্ঘ প্রবন্ধ। সেখানে বিভিন্ন সময়, বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন অভিজ্ঞতার কথা তিনি লিখেছেন। তার শিরোনামে একটি কবির কথা, কবিদের কথা। অথচ এই বইয়ে আরও কয়েকটি ছোট ছোট প্রবন্ধ আছে, তুলনামূলক ছোট প্রবন্ধ। যেটি পড়লাম তার তুলনায় কয়েকটি ছোট প্রবন্ধ আছে। সেগুলি আমরা এবার ক্রমান্বয়ে পরবর্তী ভিডিওগুলোতে ধরতে পারবো বলে আশা করছি। ততক্ষণের জন্য নমস্কার।